আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। টার্গেট 2025কে কেন্দ্র করে আমাদের যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, সেখানে আজকে আমরা ইকোনমি থেকে পড়ব ইন্ডাস্ট্রি পার্ট। দেখো, এটার হয়তো দুটো পার্টে তোমাদের পুরো ক্লাসটা আসবে বা তিনটেও হতে পারে। প্রথম পার্টে আমরা ইকোনমির রেসপেক্টে ইন্ডাস্ট্রি কীভাবে পড়তে হয় আর জিওগ্রাফি কীভাবে পড়তে হয় সেটা তো টোটালি আলাদা, তোমরা জানো। ইকোনমি যখন পড়ছি, ইকোনমিতে সবার আগে এই যে গোটা ইন্ডাস্ট্রিটা যে পড়বো, সেই ইন্ডাস্ট্রির কতগুলি পয়েন্টে আমরা ভাগ করে নিচ্ছি। সবার আগে ফার্স্ট পয়েন্ট দেখো, যদি পয়েন্টে বা স্ট্রাকচার তৈরি করে ফেলি তাহলে আমাদের পক্ষে বোধগম্য হয় ভালো। দেখো, প্রথম পয়েন্ট আছে হোয়াট ইজ ইন্ডাস্ট্রি। হোয়াট ইজ ইন্ডাস্ট্রি? ইন্ডাস্ট্রি বলতেই আমরা বুঝি প্রোডাকশন অফ গুডস, আর তার সঙ্গে এই গুডস রিলেটেড যত সার্ভিস রয়েছে সেটাকেই আমরা বলে থাকি ইন্ডাস্ট্রি। আর এর ছাড়াও ইন্ডাস্ট্রির সিনোনিমস হিসেবে দেখো হার্ড ওয়ার্ক, লেবার, ম্যানুফ্যাকচার, এগুলি ইন্ডাস্ট্রি বলতে বোঝায়। ব্যাস, ইন্ডাস্ট্রি কি এটা সরাসরি আমাদের হয়ে গেল, কোনো রকম কোনো প্যাঁচানোর কিছু নেই এখানে। পরেরটা দেখো সেক্টর ওয়াইজ ইন্ডাস্ট্রি। সেক্টর ওয়াইজ ইন্ডাস্ট্রি চার রকমের, যেমন আমাদের ইকোনমির আমরা পুরো আমাদের দেশের ইকোনমিক অ্যাক্টিভিটি যা রয়েছে সেগুলোকে যেরকম চারটে সেক্টরে ভাগ করি, তেমনি ইন্ডাস্ট্রিকেও চারটে সেক্টরে ভাগ করা হয়। প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর আর কোয়াটারনারি সেক্টর। দেখো, প্রাইমারি সেক্টরে ফিশিং, মাইনিং এবং তার সঙ্গে আমরা একই সঙ্গে পাবো হচ্ছে যে এগ্রিকালচারাল অ্যালাইড যে পার্টটা রয়েছে বা ফার্মিং, এগুলি চলে আসে আমাদের প্রাইমারি সেক্টরে। সেকেন্ডারি সেক্টরে ম্যানুফ্যাকচারার চলে আসবে, ম্যানুফ্যাকচারার পুরো পার্ট চলে আসবে। টারশিয়ারি সেক্টরে এই যে টিচিং, নার্সিং, বিভিন্ন পরিষেবা, এগুলো সমস্ত কিছু চলে আসবে টারশিয়ারিতে। আর যত ডেভেলপমেন্টাল পার্ট মানে আইটি সেক্টর, তারপরে রিসার্চ, ডেভেলপমেন্ট পার্ট রিসার্চের জন্য, সেইগুলি সবই চলে আসে বেসিক্যালি কোয়াটারনারি ইন্ডাস্ট্রির মধ্যে। আইটি, রিসার্চ ইত্যাদি চলে আসবে সিম্পলি কোয়াটারনারির মধ্যে। তাহলে সেক্টর ওয়াইজ ইন্ডাস্ট্রি পেলাম আমরা। এবার দেখো বেসিস অফ ডিভিশন অফ ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি ডিভিশন যে করা হয় তার মেন বেসিস কি? ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কতটা রয়েছে সেটা একটা, দ্বিতীয় হচ্ছে লেবার ইনভলভ কতটা রয়েছে সেটা, আর থার্ড নম্বর হবে প্রোডাকশন। এই তিনটে বেসিসেই বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রি ডিভিশন করা হয়ে থাকে। নেক্সট দেখো, এখান থেকে আমাদের পরীক্ষায় লাগে এই ক্যাপিটাল ইনভলভমেন্টের নিরিখে ইন্ডাস্ট্রিকে চারটে ভাগে ভাগ করা হয়। সেটাই আমরা পাচ্ছি যে ইন্ডাস্ট্রি অ্যাজ পার ক্যাপিটাল। সেখানে সবার আগে মাইক্রো ইন্ডাস্ট্রি, যখন কোনো ইন্ডাস্ট্রির টোটাল ক্যাপিটালের পরিমাণ আপ টু 25 লাখ, সেটাকে মাইক্রো ইন্ডাস্ট্রি বলা হয়। স্মল হবে এই 25 লাখ, অর্থাৎ 25 লাখের থেকে 5 crore পর্যন্ত, সেটা হবে স্মল। আর তার সঙ্গে স্মলের পরে আমরা চলে আসবো হচ্ছে মিডিয়াম, 5 কোটি থেকে 10 কোটি, লার্জ হবে অ্যাভাব 10 crore। তাহলে এই চারটে ভাগ করা হয় ক্যাপিটাল ইনভেস্টমেন্টের নিরিখে ইন্ডাস্ট্রি। এছাড়া বড় ইন্ডাস্ট্রিগুলোকে সরবরাহ, বিভিন্ন কাঁচামাল সরবরাহর স্বার্থে আনুষঙ্গিক যে শিল্পগুলি গড়ে ওঠে, অনুসারী যে শিল্পগুলি গড়ে ওঠে, সেটাকেই বলা হয় অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রি, এবং তাদের ক্যাপিটাল ধরা হয় আপ টু 75 লাখ। তো এই হলো ইন্ডাস্ট্রি অ্যাজ পার ক্যাপিটাল আমরা পেলাম। এরপরে দেখো নেক্সট পয়েন্ট, ফ্যাক্টর রেসপন্সিবল ফর এস্টাবলিশমেন্ট অফ ইন্ডাস্ট্রি। তোমরা সবাই জানো শিল্প স্থাপনের জন্য যে অনুকূল পরিবেশগুলি লাগে, তার মধ্যে প্রথমেই লাগবে হচ্ছে ক্যাপিটাল তো দরকার আমার, তার সঙ্গে আমাদের দক্ষ শ্রমিক লাগবে, 3 নম্বর হচ্ছে পরিবহন ব্যবস্থা ভালো থাকতে হবে, 4 নম্বর হচ্ছে জল ভালো থাকতে হবে, ইলেকট্রিসিটি ঠিক থাকতে হবে এগুলি, এবং সর্বোপরি জরুরি হচ্ছে সরকারের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সরকারের যে চিন্তাভাবনা ইন্ডাস্ট্রি নিয়ে, সেই বিষয়টি রেসপন্সিবল হয় কোনো ইন্ডাস্ট্রি এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে। ব্যাস, সিম্পল। এর বাইরে আমরা তেমন কিছু কঠিনভাবে চিন্তা করার চেষ্টা করব না। নেক্সট দেখো ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তাহলে ইন্ডাস্ট্রিয়াল পলিসি কি? সাধারণ যে অন্যান্য ইকোনমিক ডেভেলপমেন্টের পলিসি গ্রহণ করে তারই সঙ্গে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সম্পর্কিত বিষয়ে যে পলিসি সরকার গ্রহণ করে সেটাকে ইন্ডাস্ট্রিয়াল পলিসি বলে। অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের যে পলিটিক্যাল আইডিওলজি বা দর্শন, সেটাই কিন্তু রিফ্লেক্ট করে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে। পারপাস কি? পারপাস দেখো ইকোনমিক গ্রোথ, সকল সেক্টরের একটা ব্যালেন্স, সকল সেক্টরের ডেভেলপমেন্টের জন্যই ইন্ডাস্ট্রিয়াল পলিসি ডিক্লেয়ার করা হয়। কারণ আমরা সবাই জানি এই যে
ইন্ডাস্ট্রি হচ্ছে আমরা সেকেন্ডারি পার্টের মধ্যে পড়ছি। দেখো, তো ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে গেলে পরে সেখানে র মেটেরিয়াল সাপ্লাইয়ের জন্য প্রাইমারি সেক্টর ডেভেলপমেন্ট হবে। ইন্ডাস্ট্রি যখনই ডেভেলপমেন্ট হবে তখন টার্সিয়ারি সেক্টরকে পুশ বা ধাক্কা প্রদান করবে। ওকে, তো এইগুলি হলো বেসিক্যালি পারপাসের মধ্যে আমরা পাচ্ছি। ওভারঅল ডেভেলপমেন্ট গ্রোথ জরুরি। 6 ইন্ডাস্ট্রিয়াল পলিসি এখনো পর্যন্ত আমরা গ্রহণ করেছি ভারতবর্ষে। তার মধ্যে প্রথমটা 1948 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি, দ্বিতীয়টা 1956 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি, তৃতীয় হচ্ছে 1977-এ, 4 হচ্ছে 1980-তে, 5 নম্বর 1990-এ এবং 6 নম্বর হচ্ছে 1991 সালে। ওকে, এবার একটা একটা করে আমাদের বেসিক্যালি পলিসি পড়তে হবে এখানে। দেখো, প্রথম পলিসি যখন বলছি আমরা, সেই পলিসিটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948। 6 এপ্রিল 1948 সালে এই পলিসি গৃহীত হয়েছিল এবং তৎকালীন ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। প্রথম পলিসিতেই আমরা মিক্সড ইকোনমির যে সিস্টেম সেইটাকে অ্যাডাপ্ট করে নিয়েছিলাম সেই সময়, এবং এই পলিসি অনুযায়ী দেশের সেই সময় যত ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলিকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম ক্যাটাগরিতে রাখা হয় স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি, সেকেন্ড ক্যাটাগরিতে কি ইন্ডাস্ট্রি বা বেসিক ইন্ডাস্ট্রি, থার্ড ক্যাটাগরিতে ইম্পর্ট্যান্ট ইন্ডাস্ট্রি, আর ফোর্থ ক্যাটাগরিতে রাখা হয়েছিল আদার্স বলে। দেখো, প্রথমটা যখন এই স্ট্র্যাটেজিক বলছি, তাহলে এই যে ডিফেন্স রিলেটেড, রেলওয়ে, যেইগুলি একটা দেশের এই যে স্ট্র্যাটেজিতে ইম্পর্ট্যান্ট ভূমিকা নেয়, এইরকম গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিগুলি সরকার নিজের হাতে রেখেছিল। এর বাইরে তোমাদের ইনফো হিসেবে পরীক্ষায় কিছু দেয় না, ওই জন্য সহজ পন্থায় যাচ্ছি আমরা। ওকে, এছাড়া সেকেন্ড পার্টে রাখা হলো এইরকম যত ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলি তার নিজের হাতে রাখলো। দ্বিতীয় হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কিছু বেসিক ইন্ডাস্ট্রি বা অন্যান্য যে ইন্ডাস্ট্রি, যেটা মাইনিং, বিশেষ করে এই যে পেট্রোল, তারপরে যত খনিজ সম্পদ রয়েছে সেই সংক্রান্ত যত ইন্ডাস্ট্রি খুলবে সেটা ব্যক্তিরা সরকারের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে ওপেন করতে পারে, এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এটা আগামী 10 বছর পরে সরকার অ্যাবজর্ব করে নেবে, সেটাকে নিয়ে নেবে। আর ইম্পর্ট্যান্ট হচ্ছে বাকি যে অটোমোবাইল বা আদার্স অন্যান্য এগ্রিকালচার, এইগুলো ডেভেলপমেন্টের জন্য ইন্ডাস্ট্রি, সেটা ইম্পর্ট্যান্ট পার্টে রাখা হয় এবং সেখানে বলা হলো ব্যক্তি মালিকানায় নাগরিক ডেভেলপ করতে পারে, তবে সরকারের তত্ত্বাবধানেই তাদের প্রোডাকশনটা চলবে। এই সময় যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি গ্রহণগুলি করা হয়েছিল সেখানে কিন্তু সরকার একটাই টার্গেট রেখেছে, মনোপলি করা যাবে না, প্রোডাকশন সরকারের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী হবে, আনলিমিটেড প্রোডাকশন হবে না, কারণ সদ্য স্বাধীন হওয়া ভারত, সেখানে আয় বৈষম্য চরম পর্যায়ে বেড়ে যাবে যদি ব্যক্তি মালিকানায় ব্যাপক পরিমাণে প্রোডাকশন শুরু হয়। এই গেল 1948 সালের যে আমাদের পলিসি, সেটা পেলাম। দেখো, 1956 যখনই পড়ছি, তাহলে 1956-তে মহলানবিশ মডেল, এই যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেই ইন্ডাস্ট্রিয়াল পলিসি পিসি চন্দ্র মহলানবিশের মডেল অনুসারে হয়েছিল। যেমন প্ল্যান পেয়েছি আমরা সেকেন্ড প্ল্যান, এখানে আমাদের মনে রাখতে হয় হেভি ইন্ডাস্ট্রিতে হেভি ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছিল, যে বড় বড় ইন্ডাস্ট্রিতে বিগ পুশ থিওরির যে তত্ত্ব এবং একই সঙ্গে ট্রিকল ডাউন থিওরি, এইগুলিকে একই সঙ্গে মাথায় নিয়ে বড় বড় ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিমাণে ইনভেস্ট করা হয় সেই সময়। এবং এইখানে এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি অনুযায়ী যত ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়, শিডিউল এ, শিডিউল বি, শিডিউল সি। শিডিউল এতে 17টা এইরকম সবথেকে গুরুত্বপূর্ণ কোম্পানি বা ইন্ডাস্ট্রি, সেইগুলিতে সরকারের অধীন থাকলো। আর 12টি ক্ষেত্রের ইন্ডাস্ট্রি বলা হলো যে তারা ব্যক্তি মালিকানায়, যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি ভারতবর্ষে সেই সময় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন তারা এই ইন্ডাস্ট্রি ওপেন করতে পারেন, তবে লাইসেন্স নিয়ে। লাইসেন্স, এই 12টি ক্ষেত্রে ইন্ডাস্ট্রি করতে চাইলে ব্যক্তি মালিকানায় ইন্ডাস্ট্রি করা যেতে পারে, তবে লাইসেন্স নিতে হবে, এবং একটা সময় পরে, অর্থাৎ 10 বছরের সময়কাল পরে সরকার এগুলিকে ন্যাশনালাইজড করবেন, রাষ্ট্রীয়করণ করে দেবে, এই একটা তকমা দেওয়া হয়। আর বাকি অন্যান্য কোম্পানিগুলি আদার্স পার্টে বা শিডিউল সিতে রাখা হলো, ব্যক্তি মালিকানায় সেগুলি গড়ে উঠবে, সেগুলিকে সরকারের কোনো ইস্যু বা ম্যাটার থাকবে না। তবে এইখান থেকে একটা ইস্যু পেলাম আমরা, যে এইখানে এই যে লাইসেন্স রাজ শুরু হলো, সেই লাইসেন্স রাজের সাপেক্ষে মর্টপ বলে আরেকটি আইন চালু করেছিল। আমরা সবাই জানি মনোপলি রেস্ট্রিক্টেড ট্রেড পলিসি। কোনো ব্যক্তি উদ্যোগে যাতে
মোনোপলি ট্রেড না করতে পারে, তার জন্য 1959 সালে এই আইনটা পাশ হয়। 1969 পাশ হয় এবং 70 থেকে এটা লাগু হয়। সেই সময় যখন লাগু হয় তখন ছিল যে সমস্ত বড় বড় কোম্পানির ক্যাপিটাল 25 কোটি টাকা, তারা এই মর্টপের অধীনে পড়বে এবং তাদের প্রোডাকশন, তাদের যে সিস্টেম, তাদের বোর্ড অফ কন্ট্রোল, এগুলি বেসিক্যালি বা তাদের ম্যানেজমেন্টে সরকার হস্তক্ষেপ করবে, তাদের প্রোডাকশনে লিমিটেশন টানতে পারে সরকার। এই ছিল মনোপলি রেস্ট্রিক্টেড ট্রেড পলিসি। এবং এখান থেকে আমরা পরবর্তী পার্টে যদি যাই, যে পরের ইন্ডাস্ট্রিয়াল পলিসি হলো 1977 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসি। তো এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি আমরা সবাই জানি 1977 সালে কংগ্রেসের পরিবর্তে জনতা সরকার ক্ষমতায় আসে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে, এবং এই মোরারজি দেশাইয়ের নেতৃত্বের সরকার সেই সময়ে এই পলিসি, ইন্ডাস্ট্রিয়াল পলিসির মাধ্যমে লেবার ইন্টেন্সিভ প্রোগ্রাম, সেলফ সাফিসিয়েন্সি হওয়ার যে উদ্যোগ সেটা নিয়েছিল, এবং একই সঙ্গে রপ্তানি করার ভাবনা প্রথম গ্রহণ করে, এবং যত স্মল স্কেল ইন্ডাস্ট্রি রয়েছে তাদের ডেভেলপমেন্টের পরিকল্পনা ঘোষণা করেছিল এই পলিসির মাধ্যমে। কিন্তু সরকারই ভেঙে যায় অল্প সময়ের মাথায়, সেই কারণে এই পুরো প্ল্যানটাই বা ইন্ডাস্ট্রিয়াল পলিসি কার্যকর হয়নি। তারপরে নতুন সরকার এসে 1980 সালে আরেকটি নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি গ্রহণ করে। আর এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি সম্পর্কে তোমাদের মনে রাখতে হবে, এখানে প্রথম বিমা শুরু হয়। স্মল স্কেল ইন্ডাস্ট্রি এগুলিকে গভর্নমেন্ট সেই সময় অ্যাবজর্ব করে নিয়েছিল। আর একই সঙ্গে এই যে মর্টপের যে সিলিং, মর্টপে এতদিন পর্যন্ত 25 কোটি টাকা ছিল, সেই সিলিংটা 25 থেকে 50 করা হয়। আর তার মাঝে 1980 সালে সরকার বাজেটের মাধ্যমে আবার আরেকটি ঘোষণা করে ওই সিলিংটা 50 কোটি টাকা থেকে 100 কোটি টাকা বাড়িয়ে দেয় সেই সময়, এবং মডার্নাইজেশনের কথা বলে। সমস্ত ক্ষেত্রে ইন্ডাস্ট্রির যে মডার্নাইজেশন, টেকনোলজি বা ম্যানেজমেন্ট, সমস্ত কিছুতে মডার্নাইজেশনের কথা ঘোষণা করে। তো এই গেল 1985-তে। মাঝখানে সরকারের এই ইন্ডাস্ট্রি সংক্রান্ত আরও দুটি ঘোষণা ছিল, কিন্তু পলিসি নয় কিন্তু এটা কখনোই। ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1990-তে যা কিছু করেছে তার মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ওই মডার্নাইজেশনটা এখানে পাকাপোক্তভাবে গৃহীত হয়, এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য সিডবি গঠন করা হয়েছিল। আইডিবিআই ব্যাংক ছিল আগে বড় ইন্ডাস্ট্রিকে লোন প্রদানের জন্য, আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে লোন প্রদানের জন্য সিডবি গঠন করা হয়। ওকে, এই দুটো মনে রাখবে। এবার ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991 যদি আমরা দেখি, তাহলে এই 1991 ভারতবর্ষের ইকোনমিতে একটা জলবিভাজিকা। ভারতবর্ষের ইকোনমিক পলিসি, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এই পলিসিতে একটা ব্যাপক পরিবর্তন আনা হয়। কারণ ভারতবর্ষের ব্যালেন্স অফ পেমেন্ট তখন একদম তলানিতে, বিশ্বের তাবর দেশ ভারতবর্ষকে দেউলিয়া ঘোষণা করতে চলেছে। এতদিন পর্যন্ত ভারতবর্ষে কোনো ফরেন ইনভেস্টমেন্ট হতো না, আমরা প্রোডাকশনটাকে লিমিটেড রেখেছিলাম, যে কারণে আমরা বাইরে কোনো কিছু আমাদের প্রোডাকশন বিক্রি করতে পারছিলাম না, আমাদের ডলার ইনকাম হচ্ছিল না। যা কিছু দেশের নাগরিকের জন্য বাইরের দেশ থেকে আনতে হতো সেটা আমরা ধার করে করে চলছিলাম। তো এইরকম অবস্থায় আমাদের দেশের ইকোনমির যখন একটা ধরাশায়ী অবস্থা, সেই সময় মনমোহন সিং অর্থনীতিবিদ, এবং তার সঙ্গে আমরা পাবো সেই সময় যিনি প্রধানমন্ত্রী তিনি ছিলেন চন্দ্রশেখর রাও। এই সময় এই 1991 সালে যে পলিসি সেটাকে রাও মনমোহন মডেল বলা হয়। এলপিজি অর্থাৎ লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনের যে পলিসি, সেই পলিসি এখানে গ্রহণ করা হয়। ফলস্বরূপ স্বাভাবিকভাবেই যখন প্রাইভেটাইজেশনের কথা বলছি, লিবারালাইজেশনের কথা বলছি, মর্টপ পুরোটাকেই তুলে দেওয়া হয়, অর্থাৎ মর্টপ এখানে ইনভ্যালিড হয়ে যায়। একই সঙ্গে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এখানে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়। ওকে, তো স্বাভাবিকভাবে এখানে ওই যে লাইসেন্স প্রথা, সেই লাইসেন্স প্রথা অটোমেটিক্যালি উঠে যায়। তবে কেবলমাত্র 18টি এইরকম সেক্টর রয়েছে যেগুলি সরকার তার নিজের দখলে লাইসেন্সের মাধ্যমে রাখে, আর 5টি ক্ষেত্রে ইন্ডাস্ট্রি করতে চাইলে লাইসেন্স নিতে হবে ব্যক্তি মালিকানায় যদি হয়ে থাকে। যদি ব্যক্তি মালিকানায় সিগারেট, অ্যালকোহল, হ্যাজার্ডাস যে কেমিক্যালস, তার সঙ্গে ইলেকট্রনিক্স এবং তার সঙ্গে এরোস্পেসের জন্য যে যে যন্ত্রপাতি তৈরি হয়, এবং ইন্ডাস্ট্রিয়াল যে এক্সপ্লোসিভগুলো রয়েছে, এইগুলি তৈরির ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে ব্যক্তি মালিকানায় লাইসেন্স নিতে হবে। বাকি সকল ক্ষেত্র থেকে লাইসেন্স তুলে দেওয়া হলো, কোনো সিলিং থাকলো না। যে বড় একটা কোম্পানি ইনভেস্ট করতে চাইছে 100 কোটি, কিন্তু এর আগে করা যেত না মর্টপের অধীনে, কারণ সেখানে সরকার
আলটিমেটলি মাথা গলাচ্ছে সরকার দেশের আয় বৈষম্য যাতে বেড়ে না যায় সেই কারণে প্রোডাকশনের উপরে একটা লাগাম টেনে রেখেছিল, এখানে আলটিমেটলি সেগুলোকে তুলে দেওয়া হয়। তো এরও বাইরে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বললাম 1991 সালে প্রথমে আলটিমেটলি 51% ইনভেস্টমেন্টের কথা বলা হলো, তারপরে গিয়ে সেটা বেড়ে গিয়ে 74%, আর বর্তমানে তো এটা 100% রয়েছে। তবে বিদেশিরা এই যে ইনভেস্টমেন্ট করবেন সবসময় সিঙ্গল ব্র্যান্ডেড কোম্পানির উপরে, কোনো মাল্টি ব্র্যান্ডেড কোম্পানির উপরে এই এফডিআই অ্যালাউ হয় না। এছাড়া লটারি, গ্যামলিং এসবের ক্ষেত্রেও কিন্তু এফডিআই অ্যালাউ নয়। এই 1991-তে আরও কিছু যেগুলি পরামর্শ সেই সময় বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কমিটি, ফিনান্সিয়াল কমিটি দ্বারা এসেছিল এবং সেগুলি অ্যাপ্লাই হয়েছিল, যেরকম বাজেট রিডিউস হয়ে যায় 20%, কারণ কমিটি ডিসইনভেস্টমেন্টের কথা বলেছিল সেই সময়। একই সঙ্গে শেয়ার, বিভিন্ন যে গভর্নমেন্ট সেক্টর সেগুলির শেয়ার বিক্রি করে দেওয়ার কথা হয়েছিল এবং সেখানে 49% পর্যন্ত শেয়ার বিক্রি করে দেওয়ার কথা ওঠে সেই সময়। তো এইগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এবং এর সাথে আমরা ফাইনালি 2014 সালে পেয়েছি ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং পলিসি গ্রহণ করেছে বর্তমান সরকার। এবং এই সরকারের টার্গেট কি, এই পলিসির টার্গেট হচ্ছে এই আমাদের জিডিপিতে ইন্ডাস্ট্রি সেক্টরের যে রেশিও সেটা 8%, কখনো 10%, কখনো 11% এরকম হয়, সেটাকে 25% করার টার্গেটে এই ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং যে পলিসি সেগুলি পলিসি গ্রহণ করা হয়েছে। আর এর সাথে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে কমিটিগুলি রয়েছে, যেমন তোমাদের আবিদ হোসেন কমিটি, দত্ত হাজারি কমিটি কেবলমাত্র, তো এই কমিটিগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে পড়তে হবে এবং তারা কোন কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিল। যেমন নারসিমহা কমিটি, সেটা অলরেডি নোটে তোমাদের দেওয়া রয়েছে, সেই অংশটুকু তোমরা কিন্তু খুব ভালো করে বারবার দেখবে, একটা প্রশ্ন এখান থেকে থাকে। তো এই ছিল আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এবং এরপরে এই ইন্ডাস্ট্রিতে যারা অর্থ সরবরাহ করে এই সংক্রান্ত ভিডিও তোমাদের পরবর্তী পার্টেই আসছে। চোখ রেখো আমাদের এই চ্যানেলে। এবং আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।